দেশের কথা দশের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি আফরোজা সোমা। আপনারা জানেন যে দেশ টিভির রাতের এই আয়োজনে আমরা কথা বলি দেশ এবং দেশের বাইরের যে সমসাময়িক ঘটনাগুলো রয়েছে, যেগুলো সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে অনেক বেশি গুরুত্ব বহন করে, সেই বিষয়গুলো উঠে আসে আমাদের রাতের এই আলোচনায়। আপনারা আমাদের এই সরাসরি সম্প্রচারিত হওয়া অনুষ্ঠানে নিজেরা যোগ দিতে পারেন এবং যোগ দিতে চাইলে দেখুন আমাদের দেশ টিভির পর্দায় দুটো ফোন নাম্বার দেখানো হচ্ছে। সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনার প্রশ্ন অথবা মতামত রাখতে পারেন এবং কথা বলতে পারেন অতিথিদের সঙ্গে। আর এছাড়া দেশ টিভির পর্দা ছাড়াও আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে ফেসবুকে। সেখানে আপনারা দেখতে চাইলে www.facebook.com/deshtv online এই ঠিকানায় যেতে পারেন এবং সেখানেও আপনারা কমেন্ট করতে পারেন। আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে শতবর্ষে বঙ্গবন্ধু শ্রদ্ধাবনত সংসদ। এই বিষয়ে আলাপ করবার জন্য আজকে আমার সঙ্গে যোগ দিয়েছেন তিনজন অতিথি। এর মধ্যে স্টুডিওতে যিনি রয়েছেন, চলুন আগে তার সঙ্গে পরিচিত হয়ে নেই। আমার সঙ্গে রয়েছেন লেখক ও গবেষক আবুল খায়ের। আপনাকে স্বাগত জানাচ্ছি আমার সঙ্গে। আমরা এবারে আমাদের অন্য দুজন অতিথির সঙ্গে পরিচিত হব। রয়েছেন আওয়ামী লীগ নেতা, জাতীয় সংসদ সদস্য মৃণাল কান্তি দাস। মৃণাল কান্তি দাস, আপনাকে স্বাগত জানাচ্ছি। এছাড়া রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক এবং বাংলাদেশ ইতিহাস সম্মেলনের সাধারণ সম্পাদক চৌধুরী শহীদ কাদের। চৌধুরী শহীদ কাদের, আপনাকেও স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং মুজিব বর্ষ উপলক্ষে সোমবারে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন বসেছিল এবং সেখানে স্মারক বক্তৃতা দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীও বক্তৃতা দিয়েছেন। যারা আইনসভার সদস্য রয়েছেন তাদের অনেকেই শ্রদ্ধা জানিয়েছেন। আমরা আজকে এই বিষয়ে আলোচনা করব। অনুষ্ঠানে আমরা এর সব দিক নিয়ে আলোচনা করব, জানবার চেষ্টা করব সেই স্বপ্নের বাংলা যেটি দেখা হয়েছিল সেটি আসলে কতদূর আমরা অর্জন করতে পেরেছি, আর কি করা প্রয়োজন, সব বিষয়ে আলাপ হবে। কিন্তু তার আগে আমরা এখন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের ছোট্ট দুটো অংশ দেখে নিতে চাই। বাংলাদেশকে জানতে হলে বাঙালির মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হবে, বঙ্গবন্ধুকে জানতে হবে। এই দুই সত্তাকে আলাদাভাবে দেখার চেষ্টা যারা করেছেন তারা ব্যর্থ হয়েছেন। দলের প্রতি বঙ্গবন্ধুর কতটা আনুগত্য, আন্তরিকতা ও টান ছিল, মন্ত্রী পরিষদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ তার প্রকৃষ্ট উদাহরণ। ক্ষমতা বা কোনো কিছু চাওয়া পাওয়া বঙ্গবন্ধুকে তার লক্ষ্য ও আদর্শ থেকে কখনো বিচ্যুত করতে পারেনি। রাজনৈতিক মতাদর্শের যত অমিলই থাকুক না কেন, বঙ্গবন্ধু কখনো বিরোধী দলের নেতাদের কটাক্ষ করে কিছু বলতেন না, বরং তাদেরকে যথাযথ সম্মান দিয়ে কথা বলতেন। রাজনৈতিক শিষ্টাচার তার জীবনে একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল। গ্রামে মানুষের যে দুঃখ কষ্ট, সেগুলি গ্রামে থাকা অবস্থায় দেখে সেখান থেকেই কিন্তু মানুষের জন্য কিছু করা, এই যে চিন্তা, এই যে অনুভূতিটা, সে অনুভূতিটাই তার পরবর্তী জীবনে আমি মনে করি যে একটি রাষ্ট্র সৃষ্টি বা একটি জাতিকে আত্মপরিচয় দেওয়ার যে চেতনাটা, সেটাই তিনি পেয়েছিলেন। এবং তার বক্তব্যে সবসময় বলতেন যে তিনি দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চান, সেই জন্যই তিনি রাজনীতি করেন। কাজে তার রাজনীতির আদর্শটাই ছিল বাঙালি জাতিকে ঘিরে। আপনারা শুনছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা আজকে সংসদে যেই বিশেষ করে রাষ্ট্রপতি যে স্মারক বক্তৃতা দিয়েছেন এবং প্রধানমন্ত্রী যে শ্রদ্ধা জানিয়েছেন, যে প্রস্তাব দিয়েছেন, সেখানে যে বক্তৃতা দিয়েছেন, সেই দুটো বক্তব্যের ছোট ছোট অংশ। আমরা এবারে আমাদের সঙ্গে আরও একজন অতিথিদেরকে যোগ করে নিতে পেরেছি। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক, জাতীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল। অসীম কুমার উকিল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার মাইক্রোফোনটি সম্ভবত মিউট করা রয়েছে, আমরা শুনতে পাচ্ছি না আপনাকে। যদি মাইক্রোফোনটি অন করে নেন। অসীম কুমার উকিল, আপনার মাইক্রোফোনটি মিউট করা রয়েছে।
আমার মনে হয় যেহেতু শব্দযন্ত্র বিষয়ক কিছু একটি ঝামেলা আমরা দেখতে পাচ্ছি, মাইক্রোফোনটি অন করতে থাকুক বা অন্য কোনো জটিলতা আছে কিনা সেগুলো পরীক্ষা চলতে থাকাকালে আবুল খায়ের আমি আপনার কাছে আসতে চাই। আপনি শুনছিলেন, আর আজকে নিশ্চয়ই স্মারক বক্তৃতাটিও আপনি চোখ রেখেছিলেন, যেখানে রাষ্ট্রপতি তিনি বলছিলেন যে সাম্প্রদায়িকতা এবং সহিংসতার বিরুদ্ধে গিয়ে এখন সময় এসেছে ঐক্য গড়বার, এবং এই যে আমরা এখন স্বাধীনতার 50 বছর পূর্তির একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে, সেই রকম একটি সময়ে আমরা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তার জন্মশতবর্ষ মুজিববর্ষ 2020 পালন করছি। তো এই সময়ে দাঁড়িয়ে এখন এই যে ডাক তিনি যেটি দিলেন, যে আহ্বান করলেন, এর গুরুত্ব বা আজকের এই যে একটি বিশেষ অধিবেশন একেবারে বাংলাদেশে এই প্রথমবারের মতন যেটি হলো, এইটির যে গুরুত্ব সেই নিয়ে শুনতে চাই আপনার কাছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ করার জন্য। বিষয়টি হচ্ছে যে মহামান্য রাষ্ট্রপতির বক্তৃতা আমি পুরোটাই শুনেছি, মনোযোগ দিয়ে শুনেছি, এবং ওনার বক্তৃতা খুবই আত্মপ্রত্যয়ী বক্তৃতা উনি আজ করেছেন। আর একটা বিষয় হচ্ছে যে জাতীয় সংসদের এই যে সিদ্ধান্ত, বিশেষ অধিবেশন, এই বিশেষ অধিবেশন জাতির জনকের জন্মশতবর্ষ তথা মুজিব বর্ষের উদ্দেশ্যে নিবেদিত। এটি খুবই তাৎপর্যপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ। কি জন্য? আমরা জানি যে জাতির জনক বলি এবং এই স্বাধীন বাংলাদেশের স্থপতি, রাষ্ট্রের স্থপতি, রাষ্ট্রের 3টা অঙ্গ থাকে: আইনসভা, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ। আইনসভা বলতেই পার্লামেন্ট, এবং এই পার্লামেন্টের স্থপতি কিন্তু বঙ্গবন্ধু। 6 দফার অন্যতম একটি দফা ছিল সার্বভৌম পার্লামেন্ট চাই। তো সেই সার্বভৌম পার্লামেন্ট 75-এর পরে কিন্তু পার্লামেন্টের সার্বভৌমত্ব হারিয়ে গিয়েছিল, কারণ নির্বাচন প্রক্রিয়াই সমস্যাগ্রস্ত ছিল। সেই জায়গা থেকে আমরা উত্তরণ ঘটিয়েছি। সেইখান থেকে আজকে এই যে পার্লামেন্ট জাতির জনককে, এবং এই পার্লামেন্ট সার্বভৌম পার্লামেন্টের দাবি যিনি করেছিলেন, যিনি এটা বাস্তবায়ন করেছিলেন, অর্জন করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন, তার জন্মশতবর্ষে বিশেষ অধিবেশনের আয়োজন করেছে। এটি একটি ঐতিহাসিক কাজ করেছে। এই ঐতিহাসিক কাজ ইতিহাসের পৃষ্ঠায় লেখা থাকবে, নিঃসন্দেহে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্রপতির বক্তৃতা খুবই তাৎপর্যপূর্ণ। আমি প্রথমেই বললাম যে আত্মপ্রত্যয়ী বক্তৃতা, এবং এর মধ্যে অনেক কথা আছে যেগুলো আমাদের জাতীয় জীবনের পথনির্দেশ করছে। তার মধ্যে আপনি যেটি বললেন, অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে সামনের দিকে এগিয়ে যাবার যে বিষয়, এটি তো বঙ্গবন্ধুর চেতনার একটি অন্যতম স্তম্ভ। আমাদের রাষ্ট্রীয় যে মূলনীতি, বিশেষ করে সাংবিধানিক যে স্টেট ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, যেগুলো রাষ্ট্রীয় মূলনীতি, সেই রাষ্ট্রীয় মূলনীতির অন্যতমই হচ্ছে ধর্মনিরপেক্ষতা তথা অসাম্প্রদায়িকতা। সেই বিষয়টি বঙ্গবন্ধুর চেতনার আলোকে রাষ্ট্রপতির বক্তব্যে ধ্বনিত হয়েছে, প্রতিধ্বনিত হয়েছে, এবং সেটি যদি আমরা সব দল মত নির্বিশেষে সামাজিক মানুষ হিসেবে, রাজনৈতিক মানুষ হিসেবে, গোষ্ঠী, গ্রুপ, দল, ব্যক্তি, প্রতিষ্ঠান সবাই যদি অনুসরণ করতে পারি, তাহলে জাতীয় জীবনে যে ঐক্য সাধিত হবে সেটি আমাদের জন্য সুফল বয়ে আনবে। ধন্যবাদ মিস্টার খায়ের, আবারও আপনার কাছে ফিরবো। এবারে আমি একটু অসীম কুমার উকিল আপনার কাছে আসতে চাই। দুঃখিত, অসীম কুমার উকিলকে আমরা আসলে সংযুক্ত করতে পারিনি, টেকনিক্যাল সমস্যা হয়েছে। আমি এবারে যেতে চাই মৃণাল কান্তি দাস, আপনার কাছে যেতে চাই। বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এই দুটোকে কোনোভাবেই আলাদা করে দেখবার কোনো অবকাশ নেই, কোনো সুযোগ নেই। আজকে যারা বক্তৃতা করলেন, রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী এবং আইনসভার অন্যান্য সদস্য, সকলের কথাই এটি স্পষ্ট। এবং রাষ্ট্রপতি আরও একটি কথা স্পষ্টভাবেই তিনি তার বক্তব্যে বলেছেন যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে রাজনৈতিক দলগুলোকে পরমত সহিষ্ণুতা এবং পারস্পরিক শ্রদ্ধা বোধের সংস্কৃতির দিকে মনোযোগ দিতে হবে, যেটি এমনকি বঙ্গবন্ধু স্বয়ং তিনি তার জীবনভর যে কাজটি করে গেছেন। তো সেই বাস্তবতায় দাঁড়িয়ে আমরা যদি আজকের বাংলাদেশের এই পরিস্থিতিকে বিশ্লেষণ করি, আপনি সেটিকে কিভাবে দেখবেন? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে দেশ টেলিভিশনের অগণিত দর্শক, শ্রোতা এবং আলোচক যারা আমাদের সাথে সংযুক্ত রয়েছেন, মুজিববর্ষ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় সংসদে আজ বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ যে বক্তৃতা করেছেন, সেই বক্তৃতার পর মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, মাননীয়
সড়ক ও জনপথ বিভাগের মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তৃতা করেছেন, আলোচনা করেছেন এবং এই আলোচনাটি আরো কয়েকদিন চলবে। মহামান্য রাষ্ট্রপতির ভাষণের পর মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যে প্রস্তাবটি এনেছেন তার প্রেক্ষিতেই এই আলোচনাটা চলবে। আমি আপনার মাধ্যমে বাংলাদেশের 18 কোটি বা 19 কোটি মানুষ বা বিশ্ব বাঙালিকে বা বিশ্বের মুক্তিগামী মানুষকে মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন এবং অভিবাদন জানাচ্ছি। আমি আমার কথা শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির স্বাধীনতা নামক মহাকাব্যের মহানায়ক, আমাদের অন্তহীন প্রেরণার উৎস, যাকে 1975 সালের 15 আগস্ট নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের যে সকল সদস্য আত্মাহুতি দিয়েছেন, নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আপনি বঙ্গবন্ধু সম্পর্কে যে আলোচনা করার জন্য আমাকে আহ্বান জানিয়েছেন, এটা স্বল্প ভাষায়, অর্থাৎ বঙ্গবন্ধু ছিলেন হিমাদ্রি শিখর সম একজন অবিসংবাদিত নেতা। সেই নেতার রয়েছে একটা বিশাল বর্ণাঢ্য বীরত্ব গাথা, কর্মমুখর রাজনৈতিক জীবন ইতিহাস। সেই ইতিহাসের পরতে পরতে, অর্থাৎ যদি এমন ভাবে বলি, 1947 সালে আমাদের এই উপমহাদেশ থেকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বা দাসত্বের নিকট থেকে যখন এই উপমহাদেশের মানুষ শৃঙ্খল মুক্তি লাভ করে, প্রথম যে বাঙালি মানুষটি সার্থক রূপে অনুভব করতে সক্ষম হয়েছিলেন, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের নিকট থেকে মুক্তি লাভ করলো বাঙালি জাতি অবচেতন মনে নতুন উপনিবেশিক শাসক গোষ্ঠী অর্থাৎ পাকিস্তানি শাসক গোষ্ঠীর নিগড়ে আবদ্ধ হয়েছে। কিন্তু তদানীন্তন বাস্তব প্রেক্ষিত যেটা ছিল, তার বিরুদ্ধে কথা বলা এক দুঃসাহসী কাজ ছিল। সেই কাজটি সন্তর্পণে শুরু করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1948 সালে তিনি ছাত্রলীগের জন্ম দেন, 1949 সালে তিনি আওয়ামী লীগের জন্ম দিয়েছিলেন। তারপর তিনি একের পর এক বাঙালির স্বপ্নের যে জাল স্বাধীনতা, সে স্বাধীনতাকে লক্ষ্য রেখে তিনি সংগ্রাম শুরু করেন। 1948 সাল থেকে 52 সালের ভাষা আন্দোলন, 54 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, 58 সালের আইয়ুব খানের সামরিক শাসন বিরোধী আন্দোলন, 62 সালে বাংলাদেশ ছাত্র সমাজের প্রাণের দাবি শিক্ষা আন্দোলন, 66 সালের 6 দফা, 68 সালে বঙ্গবন্ধুর বিরুদ্ধে পাকিস্তানি শাসক গোষ্ঠী আগরতলা ষড়যন্ত্র মামলা, 69-এর ছাত্র গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানের পর বঙ্গবন্ধু সার্বজনীন ভোটাধিকারের দাবিতে একটি নির্বাচন দাবি করলেন এবং জনতার আন্দোলনের কাছে পাকিস্তানি শাসক গোষ্ঠী মাথা নত করতে বাধ্য হয়। 70-এর নির্বাচন অনুষ্ঠিত হয়। 70-এর নির্বাচনে বাংলাদেশের জনগণ তারা বঙ্গবন্ধুর পক্ষে, বঙ্গবন্ধুর দল বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে বা তদানীন্তন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের পক্ষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা প্রদান করে। পাকিস্তানের শাসক গোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ দলের নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তরে আমরা যদি এই অতীত, এই স্মরণীয় বর্ণাঢ্য অতীত যার ভিত্তিতে আমাদের এই স্বাধীন দেশের জন্ম, যেই সংগ্রাম, যেই সুদীর্ঘ পথ চলার ভেতর দিয়ে, তো সেইখানে দাঁড়িয়ে আজকে যখন আমরা বঙ্গবন্ধুর, আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি যিনি, তার যখন আমরা জন্মশত বর্ষ পালন করছি, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি ইতিহাস বলছিলেন, আমরা আবারও আপনার কাছে ফিরবো, কিন্তু তার আগে এই জায়গাটিতেই মনে হলো যে প্রাসঙ্গিকভাবে একটু চৌধুরী শহীদ কাদের তার কাছে যেতে চাই। প্রাসঙ্গিক প্রশ্নটি হলো যে আপনারা সকলেই জেনেছেন যে জাতির পিতার প্রতিকৃতি আজকে সংসদ ভবনে প্রথমবারের মতন স্থাপিত হলো। তিনি জাতির পিতা
কিন্তু আপনি আপনি হয়তো জানেন যে পৃথিবীর নানান দেশেই তাদের জাতির পিতার তাদের ছবি, এমনকি ভারতেও রয়েছে, কিন্তু আমাদের দেশে সেটি ছিল না। বারংবার যে ঘটনা পরম্পরা, রাজনৈতিক পট পরিবর্তন, তো সব মিলিয়ে এই যে আজকে প্রথমবারের মতন জাতির পিতার ছবি সংসদ ভবনে তার প্রতিকৃতি স্থাপিত হলো, এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? মানে এর গুরুত্বটি ঠিক কোথায় এবং কেন গুরুত্বপূর্ণ? এটি ছবি কেন থাকতে হবে? মানে প্রতিকৃতির এই যে গুরুত্ব, সেই গুরুত্বের জায়গাটি কি? কিংবা ভাস্কর্য, যেটাকে আমি স্কাল্পচার বলি, সেগুলো পৃথিবীর প্রত্যেকটা দেশে, ইভেন যেগুলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, আপনি যদি তার্কিতে যান দেখবেন যে তাদের যে জাতির পিতা প্রত্যেকটা জায়গায় জায়গায় তার ভাস্কর্য। আপনি যদি এই কম্বোডিয়া, ভিয়েতনাম এসব দেশের দিকে নজর দেন, সেখানেও দেখবেন তাদের জাতির পিতা কিংবা তাদের জনকের ছবিটি, প্রতিকৃতিটি রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে শুরু করে সব জায়গায় সেটি রাখা হয়েছে। কারণ এটা কেন আমরা ভাস্কর্য কিংবা প্রতিকৃতি তৈরি করছি, এর কারণ হচ্ছে বঙ্গবন্ধু নায়ক, সেটি যেন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমরা ছড়িয়ে দিতে পারি। এই যে একটা ভাস্কর্য থেকে একটা তরুণ প্রজন্ম, একটা নবীন, সেখান থেকে একটা শিক্ষা নিবে। কিন্তু আমরা ওই দুঃখজনক, একটা আমি ইতিহাসের ছাত্র, আমাদের যে ইতিহাস পাঠ ৭৫ পরবর্তী সময়ে সেই জায়গা থেকে বঙ্গবন্ধুকে সরিয়ে দেওয়ার যে প্রচেষ্টা, কিংবা বাংলাদেশে কিংবা পরবর্তীতে এরশাদ সামরিক আমলে অসাম্প্রদায়িক বাংলাদেশকে যে একটা সাম্প্রদায়িক রূপ দেওয়া হয়েছে, সেখানে দেখেন বাংলাদেশে বিশেষ করে ৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগ পর্যন্ত বাংলাদেশে ভাস্কর্য জিনিসটা, প্রতিকৃতি জিনিসটা মোটামুটি উঠে গিয়েছে। আর সেখানে বঙ্গবন্ধুর ভাস্কর্য কিংবা বঙ্গবন্ধুর প্রতিকৃতি সারা বাংলাদেশে আপনি যদি দেখেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য গত এক দশকে হয়তো হয়েছে, তার আগে কিন্তু শুধু সংসদ ভবনে নয়, বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ বিভাগীয় শহরগুলোতে বঙ্গবন্ধুর গর্তে কোনো ভাস্কর্য ছিল না। চৌধুরী শহীদ কাদের, এখানে একটু আমি আপনাকে সম্পূরক একটু প্রশ্ন করতে চাই। ৫০ বছর, এই দীর্ঘ সময় স্বাধীনতার পর এত দীর্ঘ সময় কেন লাগলো? মানে যাকে জনক হিসেবে, যিনি জাতির জনক, যিনি এই দেশের মুক্তির পেছনে, স্বাধীনতার পিছনে আমৃত্যু যিনি কাজ করেছেন, যিনি নেতৃত্ব দিয়েছেন, কেন লাগলো এত দীর্ঘ সময়? আফরোজার সময় আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি, কেন লেগেছে সেটির উত্তরও কিন্তু আজকে রাষ্ট্রপতি যখন সংসদে বক্তব্য দিচ্ছিলেন, সেই কেন লেগেছে এই ৫০ বছর, তিনি একটি লাইন বলেছেন যেটা আপনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশ এবং বঙ্গবন্ধু হচ্ছে অবিচ্ছেদ্য। যারা এই দুটির মধ্যে তফাৎ ঘটাতে চেয়েছিল তারা ব্যর্থ হয়েছে, এবং এই দুটি আলাদা সত্তা যারা করতে চেয়েছে সেটি যে ব্যর্থ হয়েছে, আজকে যে বাংলাদেশের যে রূপ, সে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, সেটি দেখলেই বোঝা যায়। আসলে দেখুন, ৭৫ পরবর্তী প্রত্যেকটি সরকার, জিয়া, এরপরে এরশাদ, কিংবা পরবর্তীতে যখন আমাদের এখানে গণতন্ত্র ফিরে আসছে বলছে আমরা ৯১-তে খালেদা জিয়া সরকার ক্ষমতায় আসলো, প্রত্যেকটি সরকার জনগণের মাথা থেকে বঙ্গবন্ধুকে, ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে সরিয়ে দেওয়ার জন্য কিছু প্রকল্প হাতে নিয়েছিল। পৃথিবীর কোন দেশে স্বাধীনতার যিনি স্থপতি, জাতির জনককে এরকম ইতিহাস থেকে সরিয়ে দেওয়ার কোন চেষ্টা পৃথিবীর কোন দেশে আমরা দেখি না। কিন্তু আমাদের এখানে আমরা সেটা দেখেছি, এবং দেখেছি বলেই এই যে দেখেন, স্বাধীনতার ৫ দশক পর বাংলাদেশে যে বঙ্গবন্ধু যে স্বপ্নের বাংলাদেশ, সোনার বাংলাদেশ, সব কিন্তু গত ১ দশক ধরে আমরা দেখছি। এই ৪ স্বাধীনতার পরে, বিশেষ করে ৭৫ পরবর্তী সময় থেকে ৪ দশক ধরে বাংলাদেশের যে ইতিহাস ছিল, সেটি হচ্ছে ইতিহাস বিকৃতির একটা যুগ। সেই যুগে খুব স্বভাবতই বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে সরিয়ে দেওয়ার যে বিভিন্ন চক্রান্ত, তার জন্য আসলে আমাদের ইতিহাস থেকে, আমাদের প্রজন্ম থেকে প্রজন্মান্তর থেকে আমরা আবার বঙ্গবন্ধুকে ফিরিয়ে আনার জন্য পরিকল্পনা নিতে হচ্ছে। ধন্যবাদ চৌধুরী শহীদ কাদের, আপনার কাছে আবারও ফিরবো। তবে আবুল খায়ের, এবার একটু আপনার কাছে ফিরতে চাই, জানতে চাই যে আপনি শুনছিলেন ইতিহাসের অধ্যাপক, তিনি বলছিলেন যে এই যে প্রতিকৃতি যত দীর্ঘ সময় পরেই হোক ফিরে আসা, এবং এই যে আমরা জন্ম শতবর্ষ পালন করছি এমন একটি সময়ে দ্বার প্রান্তে দাঁড়িয়ে, যখন আমরা আমাদের স্বাধীনতা অর্জনের
50 বছরের পূর্তির একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই জন্মশতবর্ষের যে সার্থকতা বা এই জন্মশতবর্ষ পালনের ভেতর দিয়ে আমরা আসলে কোন বার্তা পৌঁছতে চাই মানুষের কাছে? ধন্যবাদ আপনাকে। বিষয়টা হচ্ছে যে আপনি প্রতিকৃতির বিষয়ে বলতে চাইছেন। ভিয়েতনামের পার্লামেন্টের একেবারে স্পিকারের পেছনেই দেখা যাবে যে হোচিমিনের একটা চমৎকার ভাস্কর্য রয়েছে। এবার যারা সেই ইন্টিগ্রিটি বজায় রাখতে পেরেছে, তাদের জাতির জনককে বা ওই রাষ্ট্রের স্থপতিকে সেই সম্মাননা দিতে পেরেছে, তারা এটা ধারাবাহিকভাবে সেটা তাদের পার্লামেন্টে বলুন আর যেখানেই বলুন, পার্লামেন্ট তো একটা রাষ্ট্রের একটা অনেক নির্ধারক অঙ্গ এবং খুব গুরুত্বপূর্ণ অঙ্গ, যার মধ্যে দিয়ে সার্বভৌমত্ব প্রকাশিত হয়, জনগণের সার্বভৌমত্ব প্রকাশিত হয়। কারণ পার্লামেন্ট গঠিত হয় জনপ্রতিনিধিদের নিয়ে। সেইখানে জাতির পিতার প্রতিকৃতি ভাস্কর্য থাকবে, এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমাদের জাতীয় ইতিহাসের দুর্ভাগ্য হচ্ছে যে একটি অস্বাভাবিক ঘটনা ঘটে গেল 75-এর 15ই আগস্ট, যেটা অসাংবিধানিক, যেটা অসংসদীয়ও বটে। কারণ বঙ্গবন্ধুর সরকার তখনও পর্যন্ত নির্বাচিত সরকার, তখনও একটা পার্লামেন্ট ছিল, ক্ষমতা হস্তান্তরের পথ ও পদ্ধতি সাংবিধানিকভাবে যা নির্দেশ করা ছিল সেইভাবে তো ক্ষমতার পরিবর্তনটা ঘটেনি, ঘটেছে খুন খারাপি, ষড়যন্ত্র ইত্যাদি। তো এর মধ্যে দিয়ে আমরা তো বঙ্গবন্ধুকেই সমাধিস্থ করে দিয়েছি। তারপর থেকে রাষ্ট্রীয়ভাবে চলেছে হচ্ছে তার চেতনাকে সমাধিস্থ করার কাজ, তারপর চলেছে তাকে ইতিহাসের পৃষ্ঠা থেকে মুছে ফেলার কাজ, ইতিহাস বিকৃত করার কাজ। ফলে প্রতিকৃতির তো পার্লামেন্টে প্রশ্নই আসে না, পাঠ্যপুস্তকে নেই, কোনো বইতে নেই। এমনকি বঙ্গবন্ধু জয় বাংলা এইসব বিষয় তো উচ্চারণ নিষিদ্ধ ছিল এক সময়। তো সেই ইতিহাসটা একটা দীর্ঘকাল জারি থেকেছে এবং কয়েকটা প্রজন্মকে বিভ্রান্তির অতলে ঠেলে দিয়েছে। দিয়ে আজকে যখন ইতিহাসকে তো আসলে এভাবে পাল্টানো যায় না। যারা চেষ্টা করেছে তারা নিজেদের স্বার্থে করেছে, সেই স্বার্থটা এখন ভুলুণ্ঠিত হয়ে গেছে। ইতিহাস তার আপন মহিমায় উঠে আসছে এবং এটা হয়, এটাই স্বাভাবিক। মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলেছেন কিন্তু যে ইতিহাস মুছে ফেলা যায় না। তো ইতিহাস যে মুছে ফেলা যায় না, দেখুন আপনি পাঠ্যপুস্তক থেকে মুছে ফেলতে চাইছেন, আপনি কোনো লিটারেচারে এই নাম, এই তার কীর্তি, অমর কীর্তি, সেগুলো কোনো কিছুই লিপিবদ্ধ করতে চাচ্ছেন না, দিচ্ছেন না। কেউ যদি চায় তাকে কারারুদ্ধ করছেন, নানান রকম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছেন ইত্যাদি ব্যাপার। তো হচ্ছে কি, সমাজে এগুলো যখন এইসব ঘটছে, আমার একটা ঘটনা আমি একটু যদি ছোট করে বলেন, আমরা একটু বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার সময় হয়েছে। তা আমরা আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইতিহাস তার আপন আলোয় উঠে এসেছে। ধন্যবাদ। আবারও আপনার কাছে ফিরবো, তার আগে বিরতিতে যাবার আগে মৃণাল কান্তি দাস একটু আপনার কাছে আসতে চাই। আপনি শুনছিলেন আমাদের বক্তা বলছিলেন যে প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বলছিলেন যে ইতিহাসকে বিকৃত করবার চেষ্টা করা হয়েছে, কিন্তু ইতিহাসকে চাপা রাখা যায় না, মুছে ফেলা যায় না। তো এখন আপনার যদি মূল্যায়ন জানতে চাই যে আসলেই সত্যিকারের ইতিহাস যদি আমরা জানতে চাই, সেটা কতখানি আসলে উঠে এসেছে, কতখানি আসলে সেই সত্য বা অসত্যের জায়গায় কতখানি স্পষ্টতা দেখতে পাচ্ছি আমরা? সোমা, আপনার কাছে তো অনেক সময় নেই, কারণ বঙ্গবন্ধু হিমাদ্রি শিখর সম একজন উঁচু মাপের মানুষ ছিলেন। যে কথাটা বলতে চাচ্ছিলাম আমি, থামিয়ে দিয়েছিলেন আপনি। সেটা হচ্ছে 70-এর নির্বাচনের পর পাকিস্তানি শাসক গোষ্ঠী বঙ্গবন্ধুর কাছে বা পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দলের নেতার কাছে বা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দলের নেতার কাছে ক্ষমতা হস্তান্তরে টাল বাহানা শুরু করে। বঙ্গবন্ধু ভিতরে ভিতরে বা তার যে দীর্ঘ 24 বছরের যে স্বপ্নের জাল তিনি বাঙালি জাতির কাছে বুনেছিলেন, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা, সেই স্বাধীনতাটা কিন্তু 1971 সালে যে অসহযোগ আন্দোলন শেষে 25 মার্চ দিবাগত রাতে পাকিস্তানের হানাদার বাহিনী যখন নিরীহ নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে গণহত্যা যজ্ঞে, তখন কিন্তু তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। স্বাধীনতা ঘোষণার পর পাকিস্তানি সৈন্যবাহিনী তাকে গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে গিয়েছিল। 9 মাস তিনি পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন, গোপনে তার বিচার হয়েছিল, তাকে মৃত্যুদণ্ড দণ্ডিত করা হয়েছিল। কিন্তু অসম সাহসী বীর যোদ্ধা বাঙালি জাতি মুক্তিযুদ্ধ করে
সশস্ত্র যুদ্ধ করে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে স্বাধীনতার সূর্য উদিত করেছিল, আমাদের এই ভূখণ্ড থেকে পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করেছিল। বঙ্গবন্ধু স্বদেশ ভূমিতে ফিরে এসে গণপরিষদের মধ্য দিয়ে সংবিধান রচনা করেন, সংবিধান রচনার মধ্য দিয়ে দেশ পরিচালনা শুরু করেন, রাষ্ট্রীয় 4 মূর্তি নেন, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, এবং 3.5 বছর অক্লান্ত পরিশ্রম শেষে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশটি পুনর্গঠন সম্পন্ন করে যখন অর্থনৈতিক মুক্তির পথে বঙ্গবন্ধু দৃষ্টি দেন, তখনই তাকে দেশীয় এবং আন্তর্জাতিক শক্তির ষড়যন্ত্রে সপরিবারে নির্মম নিষ্ঠুর হত্যাকাণ্ডের শিকার হতে হয়। এখন আপনি যে কথাটা জানতে চাচ্ছেন, কি করে এতদিন পর বঙ্গবন্ধুর জাতীয় সংসদে ছবিটা ছিল না, এগুলোর ইতিহাস তো অনেক বড়। যে আগে বলেছি, বঙ্গবন্ধু তো বহুমাত্রিক এক নেতা ছিলেন। বর্ণবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, উপনিবেশিকবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, সমাজতন্ত্রের পক্ষে জয়গান গেয়েছেন, জোটনিরপেক্ষ আন্দোলনের প্রবক্তা ছিলেন, নিরস্ত্রীকরণে বিশ্বাসী এক শান্তির সংগ্রামী ছিলেন, মানুষের মুক্তির জন্য তিনি আন্দোলন করেছেন। দেখেন, জোটনিরপেক্ষ আন্দোলনের সামিটে গিয়ে বঙ্গবন্ধু উচ্চারণ করলেন, বিশ্ব আজ দুভাগে বিভক্ত, শোষক আর শোষিত, আমি শোষিতের পক্ষে। আবার আরেকটি কনফারেন্সে গিয়ে তিনি বলেন, আমার অবস্থা যদি চিলির আলেনদের মতো হয়, তবু আমি সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করব না। এই দেশি এবং বিদেশি অপশক্তিগুলি, বা বিশেষ করে 1971 সালে যে শক্তিকে বঙ্গবন্ধু পরাজিত করে বাংলাদেশের স্বাধীনতার সূর্য উদিত করেছিলেন, তাদের মিলিত ষড়যন্ত্রে বঙ্গবন্ধু নিহত হন। এখন বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে, তারা বঙ্গবন্ধুর নাম নিশানা মুছে ফেলার জন্য নিরন্তর চেষ্টা চালিয়েছে। এমনকি আপনি হয়তোবা জানেন, এমনকি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার করা যাবে না, অর্থাৎ 15ই আগস্টের কাক ডাকা ভোরে বাংলাদেশে যা কিছুই ঘটে থাকুক তার বিচার করা যাবে না। জিয়াউর রহমান এবং খন্দকার মুস্তাক, অর্থাৎ নরঘাতক খন্দকার মুস্তাক এবং তার সহযোগী জিয়াউর রহমান, দুইজনের মিলিত ষড়যন্ত্রে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের পথ রুদ্ধ করেই তারা ক্ষান্ত হয়নি। এই সকল আত্মস্বীকৃত খুনিদের দেশে এবং বিদেশে চাকরি দিয়ে পুরস্কৃত করেছে, রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন অবস্থানে তাদের পুনর্বাসিত করেছে। তারা বঙ্গবন্ধুর নাম নিশানাকে মুছে ফেলার চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে, একের পর এক বিধিনিষেধ জারি করেছে, কিন্তু বঙ্গবন্ধু আজ বাঙালির চেতনার মাঝে আপন মহিমায় উদ্ভাসিত হয়েছে। ধন্যবাদ মৃণাল কান্তি দাস। আবারও আপনার কাছে ফিরব। বঙ্গবন্ধুকে আবারও এদেশের মানুষ উদ্ভাসিত করেছে তাদের চেতনায়, এবং সেই চেতনার রঙে এই যে রাঙা হওয়ার যে আলাপ আজকে এখানে যারা আছেন করছেন, আমরা সেই আলাপে আবারও ফিরব, কিন্তু তার আগে সময় হলো একটি ছোট্ট বিরতিতে যাবার। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দেশ টিভির রাতের আয়োজন দেশের কথা দশের কথা। যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে, আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। দেশের কথা দশের কথা অনুষ্ঠানে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি আফরোজা সোমা, এবং আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন, স্টুডিওতে রয়েছেন লেখক ও গবেষক আবুল খায়ের, এবং অনলাইনে আমার সাথে যুক্ত রয়েছেন আওয়ামী লীগ নেতা এবং জাতীয় সংসদ সদস্য মৃণাল কান্তি দাস। আরও রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সহযোগী অধ্যাপক চৌধুরী শহীদ কাদের। আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে আজ আমরা কথা বলছি শতবর্ষে বঙ্গবন্ধু শ্রদ্ধাবনত সংসদ, এই বিষয়ে আমরা আলাপ করছি। বিরতিতে যাবার আগে আমরা শুনছিলাম যে কি করে ইতিহাস মুছে ফেলবার চেষ্টা, এবং এই বিষয়ক আমরা তথ্য অনেক নিয়ে কথা হলো। এই জায়গাটি থেকে আমি একটু যেতে চাই অর্থনৈতিক স্বনির্ভরতার জায়গায়, যেখানে আজকে বক্তৃতাতেও প্রধানমন্ত্রী এই বিষয়টি এনেছেন যে বঙ্গবন্ধু তিনি
তার বক্তৃতায় বারংবার বলেছেন যে একটি জাতি যেটি যুদ্ধের ভিতর দিয়ে স্বাধীনতা অর্জন করেছে, অর্থনৈতিকভাবে যদি তার পরনির্ভরশীলতা থাকে এবং ভিক্ষাবৃত্তির ওপরে যদি তার নির্ভরশীলতা কমানো না যায়, তাহলে তার সেই জাতির আত্মসম্মানবোধ সেটি হয়তো অর্জন করা সহজ নয়। তো সেই জায়গা থেকে এখন আমরা যদি জানতে চাই যে এই স্বনির্ভরতা অর্জনের পথে আমরা কত দূর এগিয়েছি। দেখুন সোমা, বঙ্গবন্ধু তার বক্তৃতায় একটা কথা প্রায় সব বেশি বলতেন, সেটা হচ্ছে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চাই, এবং সেটা হচ্ছে অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করে। এবার অর্থনৈতিক বঞ্চনা থেকেই কিন্তু পাকিস্তান ভেঙে গিয়েছিল। পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, এই যে শোষণ বঞ্চনা, এটা তো মূলত ছিল অর্থনৈতিক শোষণ, অর্থনৈতিক বঞ্চনা। সেইখান থেকে উদ্ভূত যাবতীয় দ্বন্দ্ব সংঘাত, যেগুলো রাজনৈতিকভাবে অমীমাংসীয় থাকার পরিণতিতে মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। এবার স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ৭ই মার্চের ভাষণের শেষে বঙ্গবন্ধু বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই যে আমাদের মুক্তির সংগ্রাম, এটা কিন্তু অর্থনৈতিক মুক্তির সংগ্রাম। স্বাধীনতার সংগ্রাম ওটা রাজনৈতিক সংগ্রাম। এবার অর্থনৈতিক মুক্তির সংগ্রাম দেখুন, এটা মৃণালদা বলেছেন, ৩.৫ বছরে বঙ্গবন্ধু আপ্রাণ চেষ্টা করেছেন একটা যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতিকে পুনর্গঠন করা, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশকে, সমাজকে সেটাকে সংগঠিত করা, সুসংগঠিত করা। এবার যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে কৃষি উৎপাদন, শিল্প উৎপাদন সবই তো ধ্বংসপ্রাপ্ত। বৈদেশিক মুদ্রা ছিল না, রপ্তানি করার, আমদানি করার মতো সামর্থ্য ছিল না। তারপরেও এর মধ্যে থেকে উনি ৩ বছর ৮ মাস সময় পেয়েছিলেন। এই সময়ের মধ্যে কিন্তু দেশকে অর্থনৈতিকভাবে একটা স্বনির্ভর জায়গায় আনার চেষ্টা করেছেন, এবং যেটা পরবর্তীতে যখন ৭৫-এ বাকশাল কর্মসূচি, দ্বিতীয় বিপ্লবের পথ গ্রহণ করা হয়, তখন কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা অনেকটাই স্থিতিশীল হয়ে এসেছিল। এবার সেই বঙ্গবন্ধুর একটা রাজনৈতিক দর্শন আছে, তো বঙ্গবন্ধু কৃষক গণতন্ত্রী, পিজেন্ট ডেমোক্রেট। উনি দেখেন, যখন দেশ স্বাধীনের পর ৭২ সালে প্রথম যেটা করেছিলেন, ২৫ বিঘা পর্যন্ত কৃষকদের জমির খাজনা মাফ করে দিয়েছিলেন। বঙ্গবন্ধু ৫০ সালে যখন বঙ্গীয় প্রজাস্বত্ব আইন হয়, তখন এই জমিদারি প্রথা উচ্ছেদের জন্য উনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। আমরা যদি আওয়ামী মুসলিম লীগের ৪৯ সালের ২৩শে জুন প্রতিষ্ঠার পর ম্যানিফেস্টো দেখি, দেখব এখানে কৃষকদের অর্থনৈতিক মুক্তির কথা, শ্রমিকের অর্থনৈতিক মুক্তির কথা, এগুলো কিন্তু ওখানে উল্লেখ করা আছে। এবং সারা জীবন উনি এগুলো বলে গেছেন, শুধু বলেই যান নাই, সেগুলো বাস্তবায়নের জন্য চেষ্টা করেছেন, সচেষ্ট হয়েছেন। তার প্রথম জায়গাটাই হচ্ছে কৃষকের ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা একদম একদিন মাফ করে দেওয়া, এবং এই করে দেওয়ার মধ্যে দিয়েই কৃষক যাতে আত্মনির্ভরশীল হতে পারে। কৃষি অর্থনীতি, যেহেতু আমাদের তখনও পর্যন্ত কৃষি প্রধান দেশ, এটাই ছিল মূল ব্যাপার। এবার পরবর্তীতে আজকে গত ১০ বছর ধরে, ১২ বছর ধরে আমরা দেখছি বঙ্গবন্ধুর চেতনার ভিত্তিতে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অর্থনৈতিক অগ্রগতির জায়গাটিকে কিন্তু মূল কাজ হিসেবে ধরে নিয়েছেন, এবং ধরে আমাদের প্রবৃদ্ধি আপনি যদি দেখেন গত ১২ বছরে, সেটা প্রথমে ৫.৫, ৬ এইভাবে উঠতে উঠতে কিন্তু আমরা ৮ অতিক্রম করেছি। ধন্যবাদ। আপনার কাছে ফিরবো। এবার আমি একটু মৃণাল কান্তি দাস আপনার কাছে যেতে চাই। আপনি শুনছিলেন যে আমরা অর্থনৈতিক অগ্রগতি নিয়ে আলাপ করছিলাম, সেখানে বঙ্গবন্ধু তিনি চিরকাল গরিব, দুঃখী, মেহনতি মানুষের মুক্তির জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করে গেছেন, সব জায়গায় বলে গেছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি আজকের বাস্তবতায় ফেরত আসি, এই ২০২০ সালে, তাহলে আমরা বাংলাদেশের এই যে গরিব, দুঃখী, মেহনতি মানুষের কথা যদি বলি, বা অর্থনৈতিক মুক্তির কথা যদি বলি, সেখানে স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি, রেমিটেন্স সব মিলিয়ে আপনি এই স্বপ্নের পথে বাংলাদেশের যাত্রাটা, অগ্রযাত্রাটা এখন কতদূর গেছে, কতদূর রয়েছে, আমরা কোন পথে এগোচ্ছি? সোমা, আপনাকে ধন্যবাদ। বঙ্গবন্ধু প্রসঙ্গে যখনই কথা আসবে, বঙ্গবন্ধুর জীবদ্দশা বা বঙ্গবন্ধুর শাসন আমলটা, এটা কিন্তু প্রাসঙ্গিকভাবেই আসবে। আপনার স্মৃতিতে যদি ভাসাতে পারেন বা ইতিহাস পাঠ থেকে যদি জানতে পারেন যে আজকেও মহান জাতীয় সংসদে ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি লাভ করে তার প্রিয় স্বাধীন স্বদেশ ভূমিতে যখন ফিরে আসেন, তদানীন্তন রেসকোর্স ময়দান, আজকের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যে ভাষণ দিয়েছিলেন,
সেই ভাষণে তিনি কি বলেছিলেন? তিনি দুঃখী মানুষের মুক্তির কথা বলেছেন। তিনি বলেছেন এ স্বাধীনতা অর্থহীন হয়ে যাবে যদি আমার বাংলার মানুষ কাজ না পায়, খাদ্য না পায়, বস্ত্র না পায়, বাসস্থান না পায়, চিকিৎসা না পায়। বঙ্গবন্ধু তার সারা জীবনে বিভিন্ন বক্তৃতার পরতে পরতে আপনি পাবেন এ স্বাধীনতা অর্থহীন হয়ে যাবে যদি আমার বাংলার মানুষ বা দুঃখী মানুষের অর্থনৈতিক মুক্তি না আসে। সোমা, আপনাকে স্মরণ করে দিয়ে বলি, 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের এই দেশটিতে যে 9 মাস ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, ওরা সিদ্ধান্ত নিয়েছিল মানুষ চায় না, ওরা মাটি চায়। আর এই মাটি চাইতে গিয়ে পোড়া মাটি নীতি অবলম্বন করে আমাদের দেশটিকে ধ্বংসের প্রান্ত সীমায় নয় খাদে ফেলে দিয়েছিল। পলায়ন পর পাকিস্তানি বাহিনী আমাদের সমুদ্র বন্দরকে বিপর্যস্ত করেছে, নৌ বন্দরকে বিধ্বস্ত করেছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় চালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, খাদ্য গুদাম পুড়িয়ে দিয়েছে, ব্যাংকগুলোতে কোনো অর্থ সম্পদ ছিল না, রাস্তাঘাট পুল কালভার্ট ছিল না, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, প্রশাসন, পুলিশ কিচ্ছু ছিল না। অর্থাৎ বঙ্গবন্ধু 1972 সালের 10ই জানুয়ারি দেশে ফিরে এসে শুধুমাত্র মানুষ পেয়েছিলেন, আর পেয়েছিলেন আকাশ সমান উঁচু, পর্বত সমান নয়, আকাশ সমান উঁচু সমস্যা সংকট। সেই সমস্যা সংকটকে 3.5 বছর দৃঢ়তার সাথে মোকাবেলা করে প্রতি বিপ্লবীদের বিভিন্ন ষড়যন্ত্র মোকাবেলা করে। মনে করেন পাটের গুদাম, সেখানে রাতে কি বলে প্রতি বিপ্লবীরা আগুন লাগিয়ে দিল, ধ্বংস করে দিল, থানা লুটপাট করলো, আওয়ামী লীগের 7 জন জাতীয় সংসদ সদস্যকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। সারা দেশব্যাপী অস্থিতিশীলতা সৃষ্টির নিরন্তর প্রয়াস তারা চালিয়েছিল। তার মধ্যেও বঙ্গবন্ধুর সুদক্ষ সুযোগ্য নেতৃত্বের কারণে, দূরদর্শী নেতৃত্বের কারণে, সততা, নিষ্ঠা, আন্তরিকতা, দেশপ্রেম, মনন, সৃজনশীলতার কারণে 3.5 বছরে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশটিকে স্থিতিশীল পর্যায়ে আনতে সক্ষম হয়েছিলেন। তো দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য বাঙালি জাতি, 1975 সালে 15ই আগস্ট যে শক্তিকে আমরা 1971 সালে পরাজিত করেছিলাম, তারাই বঙ্গবন্ধুকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক অগ্রগতির চাকাকে স্তব্ধ করে দেয়। তারপরে ইতিহাস আপনারা জানেন, 1975 সাল থেকে এক নাগারে বিভিন্ন ছদ্মাবরণে একই শক্তি, অর্থাৎ স্বৈর শাসন, গণতন্ত্রকে যারা বিশ্বাস করতেন না, একটা ভিন্ন ধারার মানে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ বা ভাবধারা বিরোধী একটি সরকার একটানা 21টি বছর এই দেশটি পরিচালনা করে। নামে তারা ভিন্ন হলেও কর্মে তারা ছিলেন এক এবং অভিন্ন। একটি শক্তির, দেশীয় এবং আন্তর্জাতিক শক্তির তারা পৃষ্ঠপোষকতা লাভ করতেন। সেই থেকে অবরুদ্ধ গণতন্ত্রকে দেশরত্ন শেখ হাসিনা মুক্ত করেছিলেন 90-এর ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। কিন্তু বাঙালি তার সঠিক নেতৃত্বকে বেছে নিতে পারেননি, অথবা আমরা সেদিন যা বলেছিলাম আজও বলি, সূক্ষ্ম কারচুপি, কালো টাকার অপব্যবহার, অশুভ শক্তির গোপন আতাতের মধ্য দিয়ে আমাদের সেদিনের বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছিল। তো 1996 সালে আমরা সেই বিজয় পুনরায় অর্জন করি। 96 থেকে 2001 ধন্যবাদ আপনার কাছে। বাংলাদেশের যে ইতিহাসটি ছিল স্বর্ণযুগ, তাও আমাদের হাতছাড়া হয় 2001 সালে যে পাতানো নির্বাচনের মধ্য দিয়ে। 2008 সালে আবার আমরা পুনরায় মুক্তিযুদ্ধের চেতনা ও ভাবধারা সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যিনি আজকের মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর কন্যা, যাকে আমরা বলি সার্থক পিতার সার্থক উত্তরসূরি, গর্বিত পিতার গর্বিত কন্যা। তিনি নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন। সমাজের এমন কোনো শ্রেণী পেশার মানুষ নেই তার উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত হচ্ছে। আপনার সময় যদি কম, সেহেতুই আমি বলি শেখ হাসিনার নেতৃত্বেই বঙ্গবন্ধুর সূচিত যে অর্থনৈতিক মুক্তির পদযাত্রা শুরু হয়েছিল, সেই পদযাত্রায় অবশ্যই আমরা বিজয়ী হব। বাংলাদেশের মানুষের জীবন থেকে দারিদ্র্যকে নির্বাসনে পাঠাতে সক্ষম হব। বাংলার দুঃখী মানুষের মুখে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধের ভিত্তিতে অর্থনৈতিক স্বপ্নসাদ পৌঁছে দিতে সক্ষম হব। ধন্যবাদ। সাধারণ মানুষের মাঝে অর্থনৈতিক মুক্তি নিশ্চয়ই আসবে।
ধন্যবাদ। আপনার কাছে আবারও ফিরবো, আমাদের হাতে সময় আসলেই বড্ড কম। এবারে আমি একটু চৌধুরী শহীদ কাদের আপনার কাছে যেতে চাই। বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শের দিকে যদি তাকান তো দেখা যায় যে তার রাজনীতির পেছনে মূল প্রেরণা, মূল দর্শন বরাবরই ছিল সততা, সাহস এবং মানুষের প্রতি দায়বদ্ধতা। তো এই যে মানুষের প্রতি দায়বদ্ধতা, সততার জায়গা, আজকে যদি আপনি দাঁড়িয়ে দেখেন বাংলাদেশের এই বর্তমানের রাজনীতি, বিশেষ করে তরুণদের মধ্যে এই চর্চা কতখানি দেখছেন, বা এই চর্চা বাড়াতে আর কি ধরনের উদ্যোগ নেওয়া দরকার? চৌধুরী শহীদ কাদের, আপনি কি শুনছেন আমাকে? আফরোজার সময় আব্দুর যে চরিত্র, জি শুনতে পাচ্ছি, যে বিষয়টি বলছিলেন সেটা হচ্ছে বঙ্গবন্ধু চরিত্রের সবথেকে বড় দিক হচ্ছে তিনটি। এই যে টুঙ্গিপাড়ার এই যে শেখ মুজিব যে বাঙালি জাতির জনক হতে পেরেছিলেন, এর মূল কারণ ছিল তিনটি। সেটি যেটা আপনি স্পষ্টভাবে উল্লেখ করলেন, সেটি প্রথমটি হচ্ছে সৎ সাহস, দুই নম্বরটি হচ্ছে জনগণের সেবা করার যে একটা আকাঙ্ক্ষা, আরেকটি হচ্ছে বঙ্গবন্ধু চরিত্রের সবচেয়ে যেটি বড় দিক ছিল সেটি হচ্ছে বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনীতে বলছে আমি কথা চাবাই না, মুখে যা বলি যেটা বিশ্বাস করি সেটাই বলি। এটাই ছিল বঙ্গবন্ধু চরিত্রের সবচেয়ে বড় দিক। সিরাজুল ইসলাম চৌধুরী বঙ্গবন্ধুর উপর কাজ করেছেন। তিনি বলছিলেন বঙ্গবন্ধু যে একটি মহাকাব্যের নায়ক হলেন এর মূল কারণ হলো বঙ্গবন্ধুর সমসাময়িক অনেকেই বঙ্গবন্ধুর মতো ছাপিয়ে যেতে পারেননি, বঙ্গবন্ধুকে ছাড়িয়ে যেতে পারেননি। এর কারণ হচ্ছে বঙ্গবন্ধুর একটি জিনিস ছিল, সেটি হচ্ছে সাহস। আজকের যে তরুণ প্রজন্ম তাদের বঙ্গবন্ধু চরিত্রের আপনি যেটা বলছিলেন, আমি মনে করি যে সবচেয়ে বেশি যেটি গ্রহণ করা উচিত সেটি হচ্ছে বঙ্গবন্ধু চরিত্রের সবচেয়ে বড় দিক বঙ্গবন্ধুর যে সৎ সাহস, জনগণকে সেবা করার যে আকাঙ্ক্ষা। আজকে আমাদের এখানে একজন আইন প্রণেতা রয়েছেন, আমাদের গবেষক খসরু ভাইও একটা বিষয়, যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন, আমি জাস্ট একটা বিষয় সংযোজন করতে চাই। ওনারা বলছিলেন অর্থনৈতিক অগ্রগতির কথা। এটা খুবই ভালো, বঙ্গবন্ধু বলেছিলেন আমি সোনার বাংলা চাই। বঙ্গবন্ধু যে সোনার বাংলার কথা বলেছেন, সেই সোনার বাংলা মানে কিন্তু শুধুমাত্র অর্থনৈতিক অগ্রগতি, জিডিপি লাফিয়ে লাফিয়ে জিডিপি বাড়া, তা কিন্তু নয়। এই জিডিপি কিন্তু তখনই টেকসই হবে যখন রাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে সাথে সাংস্কৃতিক প্রবৃদ্ধিটা বাড়বে। এই সাংস্কৃতিক প্রবৃদ্ধি না বাড়লে এই রাষ্ট্রে যা মানে পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ যেখানে স্বাধীনতা বিরোধী এবং যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে তারা পাশাপাশি অবস্থান করে, এই স্বাধীনতাটা, মুক্তিযুদ্ধের চেতনাটা কিন্তু স্থায়ী হবে না। আমি আমাদের তার মধ্য দিয়ে এটা একটু বলতে চাই, আমাদের সরকার এখন আমাদের প্রচুর উন্নয়ন হচ্ছে, রাষ্ট্রের জিডিপি বাড়ছে, এর পাশাপাশি এখন আমাদের মূল নজর দেওয়া উচিত দেশের সাংস্কৃতিক সেক্টরে। সাংস্কৃতিক প্রবৃদ্ধি জিনিসটা সরকারকে বুঝতে হবে, রাষ্ট্রকে বুঝতে হবে। এই কালচারাল জিডিপি যদি আমি বাড়াতে না পারি তাহলে আমার যে অর্থনৈতিক প্রবৃদ্ধি সেটা কিন্তু টেকসই হবে না। বঙ্গবন্ধু বলেছেন আমি সোনার বাংলা চাই, আর এও বলেছেন তিনি সোনার বাংলা তখনই হবে যখন আমি সোনার মানুষ গড়তে পারবো। আমাদের যে তরুণ প্রজন্ম, আমরা যারা বঙ্গবন্ধুকে দেখিনি কিংবা মুক্তিযুদ্ধকে দেখিনি, বঙ্গবন্ধুর যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, এই বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে আমাদের তরুণ প্রজন্ম কিংবা আমাদের যে পরবর্তী যে প্রজন্ম যারা আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দিবে, তাদের এই বঙ্গবন্ধু চরিত্র থেকে, বঙ্গবন্ধুর এই বর্ণাঢ্য রাজনৈতিক জীবন থেকে আমার মনে হয় যে সবচেয়ে বড় যে শিক্ষাটা নেওয়া প্রয়োজন সেটি হচ্ছে বঙ্গবন্ধুর মতো মুখে এবং বুকে একই বিশ্বাসটা থাকা, এবং তাহলে বাংলাদেশে স্বাধীনতা বিরোধী বলে কোনো পক্ষ থাকবে না। মানে আমরা আমাদের প্রজন্ম একটা সময় অন্তত দেখি, সেটি হচ্ছে বাংলাদেশে প্রধান রাজনৈতিক দল এবং প্রধান বিরোধী দল দুইজনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হবে। অর্থাৎ মানে বাংলাদেশের পক্ষ বিপক্ষ থাকবে, কিন্তু সবার মধ্যে আজকে মহামান্য রাষ্ট্রপতি যেটা জাতীয় সংসদে বলছিলেন, এই রাষ্ট্রে সবার মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা থাকবে। অর্থাৎ আমাদের যে জাতীয় ঐক্য, আমাদের যে জাতীয় মূল জাতীয়তাবাদের যে সুর, সেই সুরটি হবে ৭১, সেই সুরটি হবে। ধন্যবাদ চৌধুরী শহীদ কাদের, আপনার বক্তব্য আমরা
বুঝতে পেরেছি। এই জায়গা থেকে আমরা এবারে আপনার কাছে আসবো আবুল খায়ের। আসলে আমরা আপনার এই প্রশ্নের সাথেই আমি বলতে চাই, যেটা আপনি করলেন সততার, একদম ছোট করে বলতে হবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আপনি যদি ছোট্ট করে বলেন যে আমরা কি করে এই দ্বিধা বিভক্ত জাতীয় যে একটা সংস্কৃতি দাঁড়িয়েছে কি করে বেরিয়ে যেতে পারি আমরা এখানে। না, যে কথাটা ওই ইতিহাসবিদ বললেন আর কি, সেটা হচ্ছে যে সাংস্কৃতিক প্রবৃত্তি। তো সাংস্কৃতিক প্রবৃত্তি তো হয় না, এটা সাংস্কৃতিক জাগরণের ব্যাপার, সাংস্কৃতিক জাগরণ পুনর্জাগরণের ব্যাপার, এবং সেটা ইতিহাস থেকে নিয়েই সেই জাগরণটা হতে পারে। বঙ্গবন্ধু তার যত বক্তৃতা আছে, সেই বক্তৃতাগুলো যদি আমরা পাঠ করি, সেগুলো যদি আমরা বিশ্লেষণ করি, দেখব উনি অনেক কবির কবিতা থেকে নীতি কথা, দর্শনের কথা বলছেন, যেগুলো আমাদের জীবনে কাজে লাগবে। যেমন ৭৫-এর 11ই জানুয়ারি মিলিটারি একাডেমিতে বক্তৃতার সময় জীবনানন্দ দাশের মা কুসুম কুমারী দাশের আদর্শ ছেলে ওই কবিতা থেকে শেষ দুটো চরণ উনি বলেছিলেন বক্তৃতায়। সেটা হচ্ছে যে তোমরা সৎ পথে থাকবে, তোমরা আদর্শবান হবে। সে কবিতার লাইন হচ্ছে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে মানুষ যখন। ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে এবারে মৃণাল কান্তি দাস, আপনার কাছে খুব ছোট করে শুনতে চাই, এই যে দ্বিধা বিভক্ত যে রাজনৈতিক শিষ্টাচার নিয়ে যে আমাদের মধ্যে এক ধরনের হুতাশ দেখা যায়, যে চর্চা আসলে রয়েছে, এখান থেকে বেরিয়ে আসবার জন্য কি করণীয়, কি করা যেতে পারে? সময় আপনার কম, প্রশ্ন করেন যেটা এটা উত্তর অনেক বড় হয়ে যায়। তো যাই হোক, আমিও আমার মতো করে বলার চেষ্টা করি। সেটা হচ্ছে ইতিহাসে নির্মম নিষ্ঠুর সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমান তার ক্ষমতা দখলের পর ইংরেজিতে একটি উক্তি করেছিলেন, যার বাংলা অর্থ করলে দাঁড়ায়, আমি রাজনীতিকের জন্য প্রকৃত অর্থেই অসম্ভব করিয়া তুলিব। আজকে যে বাংলাদেশের পর্যায়টি দেখছেন, সেই উক্তির সার্থক হোক আর নিরর্থক হোক, প্রতিফলনের কিছুটা আপনি দেখতে পান। তো যাই হোক, আপনারা রাজনৈতিক ঐক্য চান, শিষ্টাচারের কথা মহামান্য রাষ্ট্রপতি আদৌ সংসদে বলেছেন। শিষ্টাচার কি শুধুমাত্র এক পক্ষের হবে? শিষ্টাচার দেখেননি 2004 সালের 21শে আগস্ট সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশ ঢাকার ঐতিহাসিক বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তৃতা করতে দাঁড়িয়েছিলেন, মাত্র পরপর 13টি গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল তাকে হত্যা করার উদ্দেশ্যে। শুধুমাত্র কি তাই, গোটা জাতিকে নেতৃত্ব শূন্য করার জন্য সেই নির্মম নিষ্ঠুর আক্রমণটি করা হয়েছিল। আইবি রহমান নারী নেত্রী সহ 24 জন শান্তি সংগ্রামী নিহত হয়েছিলেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। কে করেছিল? এই খালেদা জিয়ার পুত্র তারেক রহমান রাষ্ট্রযন্ত্রে সকল যন্ত্রকে ব্যবহার করে এই নির্মম নিষ্ঠুর হামলাটি করেছিল। শেখ হাসিনা প্রাণে বেঁচে গিয়েছিলেন, কিন্তু তিনি তার কানের শ্রবণ শক্তি চিরকালের জন্য হারিয়েছেন। আমরা তো অনেক মহানুভবতা দেখিয়েছি, অনেক সহনশীলতা দেখেছি, অনেক রাজনৈতিক শিষ্টাচার তাদের শিখাতে চেষ্টা করেছি। দুর্ভাগ্য বাঙালি জাতির কোরআন আসলে ধর্মের কাহিনী। ধন্যবাদ, অনেক ধন্যবাদ মৃণাল কান্তি দাস, আপনাকে অনেক ধন্যবাদ। আমি শেষ করে দিচ্ছি একটা প্রসঙ্গ বলে, যে যারা 30 লক্ষ শহীদের রক্ত স্নাত সংবিধানের মূলনীতি ও আদর্শকে ধারণ করে না, তাদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার আছে বলে আমি বিশ্বাস করি না। 15ই আগস্টের কালো রাতে জাতির পিতাকে সপরিবারে নির্মম ভাবে হত্যা করার পর খুনি চক্রের মূল হোতা মুস্তাক ও জিয়া সংবিধানের মূলনীতি বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত হয়, ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয় এবং বন্দুকের নলের মুখে অবৈধভাবে ক্ষমতা দখল করে জিয়াউর রহমান সংবিধান সংশোধনের মধ্য দিয়ে 30 লক্ষ শহীদের রক্তের যে ইশতেহার মুছে ফেলার চেষ্টা করা হয় বা চেষ্টা চালায়। সেই অপশক্তি বাংলাদেশ থেকে যতদিন আমরা রাজনীতি থেকে নির্বাসনে পাঠাতে না পারবো, ততদিন পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনায় ও মূল্যবোধের ভিত্তিতে বা ভাবধারায় বাংলাদেশ রাষ্ট্রটিকে প্রতিষ্ঠিত করা যাবে না। আমি স্পষ্টভাবে বলতে চাই, 1971 সালে মুক্তিযোদ্ধারা
রাজাকারদের নিধন করতে চেয়েছে। আজকেও ওই পাকিস্তানি ভাবধারার রাজনীতি যে দলটি অর্থাৎ বিএনপি কে সরাসরি আমি বুঝাতে চাই, ওরা আজ তক বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, মুক্তিযুদ্ধকে মেনে নিতে পারেনি, বাংলাদেশের জাতীয় পতাকাকে মেনে নিতে পারেনি, জাতীয় সঙ্গীতকে মেনে নিতে পারেনি। এখনো ওদের মনের মধ্যে পাকিস্তানি ভাবধারা লুকায়িত রয়েছে। সুতরাং এই অশুভ শক্তির বিরুদ্ধে, এই অপরাজনীতির বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত হয়ে আরেকবার মুক্তিযুদ্ধের মতো লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, দেশ এবং জাতিকে ঐক্যবদ্ধ করে এই সংগ্রামে ধন্যবাদ আমাদের বিজয়ী আপনাকে হতে হবে। মৃণাল কান্তি দাস, অনেক ধন্যবাদ। আমাদের সময় একেবারে ফুরিয়ে এসেছে। আমাদের সঙ্গে যোগ দেবার জন্য অতিথি যারা ছিলেন আবুল খায়ের এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চৌধুরী শহীদ কাদের এবং মৃণাল কান্তি দাস, আপনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ। এবং সুপ্রিয় দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজ আমরা আলাপ করলাম শতবর্ষে বঙ্গবন্ধু শ্রদ্ধাবনত সংসদ। আপনারা শুনলেন যে বিভেদ থেকে কি করে বেরিয়ে আসা যায় এবং কি করে গণমানুষের মুখে হাসি ফুটিয়ে তোলা যায়, কি করে অর্থনৈতিক মুক্তি এবং সাংস্কৃতিক মুক্তি লাভ করা যায়, এই বিষয়ে আজকে আলোচনা হলো। আপনারা দেখছিলেন দেশের কথা দশের কথা। সময় শেষ, আজ এখানে বিদায় নিতে হচ্ছে। তবে আগামীকাল আবারও দেখা হবে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে, থাকবেন অন্য কোনো অতিথিরা। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।